আমাদের পাশে থাকার মানুষটাকে যে আমরা সবসময় ভ্যালু করতে পারি না বা তার গুণগুলোকে দেখতে পারি না, অন্য কিছুর দিকে বেশি আকৃষ্ট হয়ে যায়, সেই দিকগুলো হয়তো আমাদেরকে একটু ভাবাবে। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বহুমুখী প্রতিভার এক গুণী শিল্পীকে। তিনি অভিনয় শিল্পী, বাচিক শিল্পী, চিত্রশিল্পী। তিনি নিজেকে প্রতিনিয়ত ভাঙেন। পর্দায় তার উপস্থিতি প্রতিবারই আমাদের মনে প্রশান্তি দেয়। হ্যাঁ দর্শক, যার কথা বলছি তিনি আমাদের বুক পকেটের গল্পের নায়ক, যার ভরাট কণ্ঠস্বর অনেকের ক্রাশ। তিনি মীর রাব্বি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ। আর এই ফিকশনে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পারফেক্ট ওয়াইফের প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন আড্ডায় ডুব দিই। কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং এত সুন্দর ইন্ট্রোর জন্য অনেক ধন্যবাদ। এবং বিনোদন সারাদিনে আসলে মনে হয় যে নিজের একটা জায়গা, তো খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি পারফেক্ট? একদমই না, আমি পারফেকশনের ধারে কাছে নেই। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমার অনেক ফ্লস, অনেক কিছু মিলিয়ে আমি, এবং সেই আমিটা তো আবার ইভলভ করতে থাকি একটু একটু করে। সো সেটার ধারে কাছে পারফেকশন বলে কিছু নেই। নিশ্চয়ই, একদমই একমত। এবং পারফেক্ট ওয়াইফের গল্পে আসতে চাই। জাপানিজ ওয়াইফকে সাথে নিয়ে বন্ধুর বাসায় গিয়ে আপনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। পারফেক্ট ওয়াইফের রাশেদ যে চরিত্রে আপনি অভিনয় করেছেন, সেটা হয়ে আসলে দর্শকদের ভালোবাসা কতটা আদায় করতে পেরেছেন বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত ফিডব্যাক ভালো পাচ্ছি। এটা পারফেক্ট ওয়াইফ গল্পটা একটু অন্যরকম। আমরা যেটা কথা বলছিলাম অফ স্ক্রিনে, যে গিয়াসউদ্দিন সেলিমের এই ধরনের কাজ বোধহয় কেউ দেখেনি। হ্যাঁ, আমরা পাইনি। তো একটু সিটকম, সিচুয়েশনাল কমেডি আমরা তৈরি করছি। একটু সমাজের চোখে আঙুল দিয়ে দেখানো যে পারফেকশনের যে স্টিগমাটা আমাদের থাকে, বা আমাদের পাশে থাকার মানুষটাকে যে আমরা সবসময় ভ্যালু করতে পারি না বা তার গুণগুলোকে দেখতে পারি না, অন্য কিছুর দিকে বেশি আকৃষ্ট হয়ে যায়, সেই দিকগুলো হয়তো আমাদেরকে একটু ভাবাবে। রাশেদ তো জাপানের সফটওয়্যার এবং এআই তথ্য প্রযুক্তি সহ আরো নানান রকমের কাজ করে থাকে। তো রাশেদের এই বৈশিষ্ট্যের সাথে আসলে ব্যক্তি মীর রাব্বির কোনো দিক থেকে কি মিল আছে বা কতটা মিল আছে? টেকি, মানে রাশেদ খুব টেক সাইভি একজন মানুষ। আমি ছোটবেলায় অনেক ছিলাম, কিন্তু তারপরে একটা সময় আমি দেখেছি যে একটা পার্টিকুলার একটা জিনিসে যদি আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করতে চান, সেখানে যদি আপনার সেই পার্টিকুলার একটা সাবজেক্ট যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান, যে সময় তার পেছনে দিতে হয়, সেটা আসলে খুব ডেডিকেটেড ওয়েতেই দিতে হয়, প্যাশনেট থাকতে হয়। তো আমার কথা যে আমার বড় হয়ে মনে হয়েছে যে আমি যেটা পারি না সেটা সবচেয়ে ভালো যে পারে, আমি তার কাছ থেকে সেই হেল্পটা নিতে চাই। তো ছোটবেলায় অনেক ছিল, আগ্রহ ছিল। আমার কাছে মনে আছে যে বিভিন্ন বিজ্ঞান ফেস্ট যেগুলো হতো, সেখানে আমরা অংশ নিতাম ছোট ছোট প্রজেক্টস নিয়ে। ছোটবেলায় ছিল একটা উৎসাহ, অন্য রকমের একটা এক্সাইটমেন্টের বিষয় ছিল সেই সময়টা। সায়েন্স ফেয়ারে পার্টিসিপেশন করা এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে যাওয়া। আচ্ছা, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আপনার মতে পারফেকশনের সংজ্ঞা কি? পারফেক্ট ওয়াইফ বা পারফেক্ট হাজবেন্ড বলতে আদৌ কি কিছু আছে বা সম্ভব হওয়া? আমার মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষ, আমি যেটা বলছিলাম যে আমরা প্রত্যেক দিন আমাদের যাপিত জীবনে একটু একটু করে বড় হতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, দৃষ্টিভঙ্গি বাড়তে থাকে, বা বাড়া কমার মানে বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপারটা বলবো না, মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে থাকে। অনেক কিছু আমরা বুঝতে শিখে যাই সময়ের সাথে সাথে। আর পারফেকশন, দুটো মানুষ থাকতে গেলে আমার কাছে মনে হয় যে তাদের দুজনের যোগাযোগটা কেমন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটাই মানে আমার কাছে মনে হয় যে সেটাই পারফেকশন বলে যদি কিছু থাকে, সেটা একটা পারফেক্ট কমিউনিকেশনস। এবং খুব সুন্দর করে বলেছেন আপনি। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সাথে যতটুকু আমি শুনেছি যে দীর্ঘদিনের আপনার জানাশোনা, একেবারে বলতে গেলে ছোটবেলা থেকে, অনেক ছোট ছিলেন তখন আপনি, তবে এবারই প্রথম কাজের অভিজ্ঞতা হয়েছে। এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, কেমন হয়েছে? দুর্দান্ত। আমরা অনেক দিন থেকে একজন আরেকজনকে চিনি। আমরা মানে কাজের বাইরে আড্ডায় পরিচিতি, বা আমি যে সার্কেলে কাজ করতাম বা চাকরির প্রয়োজনে সেলিম ভাই খুব কাছাকাছি ছিলেন। আমার যে ডিরেক্ট বস ছিলেন গোলাম ফারুক, উনি আর নেই, ওনার বেস্ট ফ্রেন্ড সেলিম ভাই। তো আমরা খুব কানেক্টেড ছিলাম। প্রথমবারের মতো আমরা কাজ করলাম। প্রথমত আমরা কাজ করতে করতেই বলছি যে আল্লাহ, আমরা প্রথমবার কাজ করছি। হ্যাঁ, এটা একটা অবাক করার মতো ব্যাপার। আর দ্বিতীয়ত খুব বেশি মনে হয়নি যে খুব অপরিচিত কারোর সঙ্গে কাজ করছি। জোপারি লুসাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে, তার বিপরীতে আপনি কাজ করেছেন। সুদীপ বিশ্বাস দীপ এবং আরিয়ানা জামানের সহশিল্পী হিসেবে আপনি কাজের অভিজ্ঞতা হলো, এবং নিশ্চয়ই চমৎকার মজার মজার ঘটনা ঘটেছে যতটুকু আমি আসলে দেখে বুঝতে পেরেছি। শুটিং এর বিশেষ কোনো স্পেশাল মেমোরি বা বিশেষ কোনো ঘটনা কি মনে পড়ছে এই মুহূর্তে? বিশেষ ঘটনা মানে
আমি ভীষণ জ্বরে ভুগছিলাম ওই সময়? হ্যাঁ হ্যাঁ একদম ওই সময় আমি অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি, নাপা খাচ্ছি আর শুট করছি, আর শট শেষ হয়ে গেলে আমি পাশে গিয়ে শুয়ে পড়ছি কোনো সোফাতে বা কোনো একটা জায়গায়। তবে মজার ঘটনা কি, মানে প্রত্যেকটা সিচুয়েশন এমনভাবে লিখেছেন সেলিম ভাই এবং উনি এমনভাবে করতে বলছেন, তো আমরা যখন পড়তাম রিহার্স করতে গেলেই না আমরা অনেক এনার্জেটিক এবং আমরা অনেক হেসে ফেলতাম, মানে এটা টেকে আমরা কিভাবে করব, যে এমন হয়তো একটা কথা বলছি এমন একটা কথার পর যেটা ইউজুয়ালি আমরা বলি না, সেলিম ভাই লিখেছেন, তো আমরা অনেক হাসাহাসি করতাম। আমার মনে হয়েছে স্পয়লার না দিই, যারা এখনো দেখেননি পারফেক্ট ওয়াইফ চরকিতে চলছে তারা দেখুক। যারা এখনো আসলে পারফেক্ট ওয়াইফ দেখেনি তাদের কেন ঝটপট দেখা উচিত? কারণ এটা একটা ফান ওয়াচ, মজা লাগবে দেখতে, এবং এই মজা ফান এটার সঙ্গে সঙ্গে আমাকে বোধহয় একটু ভাবনার খোরাক দেবে, একটু থট প্রভোকিং। যেটা আমি বলছিলাম শুরুতেই, যে পারফেকশন বলে যে কোনো কিছু নেই, বা পাশের মানুষটাকে যে আমরা ভ্যালু করতে পারি না, বা যোগাযোগটা যে কত ইম্পর্টেন্ট, সে বিষয়ে হয়তো মানুষ একটু হলেও বুঝতে চেষ্টা করবে। বাহ, এবার তো অন্যান্য কাজের গল্প একটু চলে আসতে চাই। আজ তো আপনার আরো একটি কাজ মুক্তি পেতে যাচ্ছে এবং আপনার অভিনীত নতুন আরেকটি কাজ, মানে নতুন কিছু আমরা দেখব প্রত্যাশা করছি। জাহিদ প্রীতম পরিচালিত এমনও দিনে তার বলা যায়। বুক পকেটের গল্পের নির্মাতা জাহিদ প্রীতম তো আপনার খুবই প্রাণের একজন মানুষ, চমৎকার বন্ডিং। এবারে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? দুর্দান্ত। আমাদের যে প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিন কথা হয় এরকম না, কিন্তু আমার জাহিদ প্রীতমের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক। হুট করে যখন আমরা কথা বলি দেখা যায় যে সারা রাত ধরে আমরা কথা বলছি, সারা রাত ধরে একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, এবং আমি আমার মতামত দিচ্ছি, উনি তার মতামত দিচ্ছেন। তো এমন দিনে তারা বলা যায় গল্পটাও ঠিক একইভাবে, মানে গল্পটা যখন তার মাথায় ছিল আমরা কথা বলছি, এটা নিয়ে শেয়ার করছি, একটু একটু করে গল্পটার দিকে আমরা এগোলাম, আমরা শুটিংয়ের কাছাকাছি এলাম এবং কাজ করলাম। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। জাহিদ প্রীতমের সঙ্গে আমার সম্পর্কটা ওই যে যেটা বললাম, সেটা বুক পকেটের গল্পের আগে থেকেই, এবং বুক পকেটের গল্প হবার পর থেকে তো আমাদের বোঝাপড়াটা আরো অনেক বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এমন দিনে তারা বলা যায় দুর্দান্ত একটা প্রোডাকশন। তৌসিফ মাহবুব আছেন, প্রিয়ন্তী উর্বি আছেন, সারিকা আছেন, সেটা আমরা বলছিলাম না কিন্তু কালকে সবাই জেনে গেছেন, আমি আছি। দেখা যাক কেমন দাঁড়ায়। আমি খুব আশাবাদী ব্যক্তিগতভাবে। এবং যেমনটা আপনিও বলছিলেন যে বুক পকেটের গল্পতে আপনার যে নায়িকা ছিল প্রিয়ন্তী উর্বি, তিনি তো নতুন কাজটিতেও আছেন এমনও দিনে তারে বলা যায়, এবং সেই সাথে তৌসিফ মাহবুবকে আমরা দেখব। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? দুর্দান্ত। উর্বির সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অনেক দিনের, হ্যাঁ অনেকগুলো কাজ হয়েছে। উর্বির বোধহয় জীবনের সেকেন্ড প্রোডাকশন, সেটাতে আমি ছিলাম। তো একদম শুরুর দিক থেকে ওর সঙ্গে আমার কাজের একটা অভিজ্ঞতা আছে, এবং আমাদের অনেক ঝগড়া হয়, আমরা ভীষণ ঝগড়াঝাটি করি। বুক পকেটের গল্প করবার আগে আমরা যখন মিটিং করছিলাম, প্রথম মিটিং, ওই দিনে আমাদের এত ঝগড়া হয়েছে, হ্যাঁ, এবং অন্য গল্প নিয়ে ঝগড়া, মানে জাহিদ প্রীতম ওয়াজ লাইক একবার আমার দিকে তাকা, একবার ওর দিকে তাকা, কাজ করা যাবে না। তারপরে আমাকে বলছে যে আপনাদেরকে আমি কিভাবে কাজ করব, আপনারা কি পারবেন কাজ করতে? তো বুক পকেটের গল্পেরই একটা পোর্শন আছে যে আমরা কোনো কথা বলছি না একজন আরেকজনের সঙ্গে। তারপরে বুক পকেটের গল্পের মাঝখানেই বোধহয় আমরা আরেকটা প্রজেক্ট করতে চলে গেলাম, সেখানেও আমরা কারোর সঙ্গে কথা বলছি না। আবার সেই প্রজেক্ট শেষ করতে করতে আবার আমাদের মিল হয়ে গেল, আমরা আবার খুব কথা বলছি, হাসাহাসি করছি, এসে বুক পকেটের গল্পের বাকিটুকু সময় আবার আমরা নর্মাল। তো উর্বির সঙ্গে এই হচ্ছে আমার সম্পর্কের ডাইমেনশনস। আমরা কখনো ঝগড়া করি, কখনো খুব ভালো সম্পর্ক যায়। আর তৌসিফের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। ওর সঙ্গে এর আগেও আমি একটা কাজ করেছিলাম সিদ্ধান্ত নামে, সেটা একটা ফিকশন ছিল। আর তারপরে এটা এমন দিনে তারা বলা যায় তৌসিফ আমার কাছে মনে হয় যে এখন যারা একদম প্রথম সারিতে খুব ভালো অভিনয় করছেন এবং অবস্থান করছেন, তার মধ্যে তৌসিফ মাহবুব অন্যতম, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, এবং মানুষ হিসেবে খুব ভালো। সেটা অনেক আরাম কাজ করতে গেলে। এই বিষয়টা আসলে খুব প্রয়োজন কাজের ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিংটা খুব প্রয়োজন। খুবই এই সাম্প্রতিক সময়ে আপনি আপনার ছোটবেলার নায়ক, যার অন্ধ ভক্ত আপনি এবং গুণী অভিনেতা নির্মাতা তৌকির আহমেদের সাথে তার পরিচালনায় প্রথমবার কাজ করলেন ধূসর প্রজাপতি ধারাবাহিক নাটকে, সেই অভিজ্ঞতা শুনতে চাই। তৌকির ভাইয়ের সঙ্গে অভিজ্ঞতা দুর্দান্ত। তৌকির ভাই হঠাৎ করে আমাকে জানালেন যে আমি একটা সিরিজ করছি, তুমি কি করবে? মানে এটা তো প্রশ্নের কিছু নয়, আমি অফকোর্স করতে চাই আমার সঙ্গে কাজ। এবং উনি অনেক বিনয়ী করে বললেন যে জানি না কত বড় আয়োজন করতে পারবো, বোঝই তো এটা একটা টিভি সিরিজ, খুব বেশি আয়োজন হয়তো করতে পারবো না, কিন্তু লিখছি, লেখাটা খারাপ হচ্ছে না, করবা কিনা? তো অফকোর্স করতে চাই তৌকির ভাইয়ের কাজ, কারণ আমি ওনাকে অনেক অ্যাডমায়ার করি, অনেক ছোটবেলা থেকে ওনাকে স্ক্রিনে দেখে আমি মুগ্ধ হতাম। এবং ওনার এই
অনস্ক্রিন কাজ করার বাইরেও যে উনি যে মানুষটা, উনি তো একটা শিল্পী, উনি স্থপতি, এবং এত সুন্দর লিখেন। তো ওনার নক্ষত্র বাড়িতে আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি, এত গুণী আর্টিস্ট চারিদিকে, সবার সঙ্গে দেখা হচ্ছে, দুটো ইউনিটে ভাগ করে আমরা কাজ করছি। তকির ভাই সেটা সুপারভাইজ করছেন, আবার লিখছেন, আমার ক্যারেক্টারটা ডেভেলপ করছে একটু একটু করে, আবার দুজনে মিলে ডিসকাস করছেন। এই যে প্রক্রিয়াটা, এটা আপনি কতটা উপভোগ করেছেন? দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে কেন শেষ হয়ে গেল কাজটা, কেন আরো লম্বা হলো না, তাহলে এই সময়টা বোধহয় আরো বেশি পেতাম। এবং একটা বিষয় আসলে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে ব্যক্তিত্ব বা লুক আসলে ধারণ করেন, বা আপনি যেমনটা, এই দিক থেকে চিন্তা করলে একই ধরনের চরিত্র ঘুরে ফিরে বারে বারে আপনার কাছে আসছে, এমনটা কি আপনার মনে হয় কখনো? বা এই বিষয়টা যখন মনে হয় তখন কি আপনি কখনো হতাশ হন বা হতাশা চেপে বসে? না, একদমই না, একদমই না। কারণ আমার কাছে মনে হয় যে আমি এমন এমন ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার্স করেছি, সেগুলো হয়তো সব মানুষ এখনো দেখেননি, বা সেগুলো হয়তো এখনো প্রকাশিত হয়নি অনেক কিছু। কিন্তু আমার কাজের দিক থেকে আমার সেই পার্থক্যটা আছে। মানে আমি কাজ করতে গেলে আমার নিজের কাছে সেই পার্থক্যটা আমি পাই, যে এই ক্যারেক্টারটা এরকম ছিল, আরেকটা এরকম, কিন্তু হয়তো পরপর প্রকাশিত হচ্ছে না বলে আমরা পাচ্ছি না। যেমন আমার একটা কাজ আছে মুক্তি, আমি তাসনিয়া ফারিন এবং খায়রুল বাশার। মুক্তিতে আমার যে চরিত্রটা, তার সঙ্গে কিন্তু বুক পকেটের গল্প বা মানে এই যে আজকে মুক্তি পাবে এমন দিনে তারে বলা যায়, বা অন্য কোনো কিছুর সঙ্গে কোনো মিল নেই। তো আমার কাছে মনে হয় যে সেই ভ্যারিয়েশনটা আমি রাখবার চেষ্টা করছি। দেখা যাক, এখন দর্শক বলবেন সেগুলো দেখে যে কতটা পার্থক্য আমি করতে পারলাম। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি আসলে, যে এখন আপনি জনপ্রিয় ধারার সাথে আসলে প্রজেক্টগুলোর সাথে যুক্ত হচ্ছেন বা কাজ করার চেষ্টা করছেন, এবং আগের চেয়ে অনেক বেশি কিন্তু আপনি কাজে নিয়মিত হচ্ছেন, সেটা আমাদের জন্য ভালো লাগার। তবে এই যে স্ট্র্যাটেজিক্যাল যে একটা মুভ, এটা কি ইচ্ছাকৃত? একদম ইচ্ছে করে, একদম ইচ্ছে করে। আমি অনেক কাজ করতে চাই এখন। আমার কাছে মনে হয় যে আমাদের মানে এই সেক্টরে একটা সময় পার্টিকুলার একটা টাইম পিরিয়ড আপনার কাজ করে যেতে হবে, মানুষের কাছে পৌঁছাতে পারতে হবে। এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। এবং সেখানে যে সব কাজ আমি খুব ভালো করে উঠতে পারবো তাও হয়তো নয়। কিছু খুব ভালো হবে, কিছু খুব ভালো হবে না, কিছু হয়তো একদমই ভালো হবে না। কিন্তু কাজ করতে থাকা আমার নিজের জন্য, শিখবার জন্য খুব জরুরি একটা ব্যাপার। প্লাস মানুষের প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, একদমই একদম ভালোবাসার জায়গা, প্লাস কোনো না কোনোভাবে মানুষের সামনে থাকা বা যোগাযোগটা আমি রাখতে চাই। আমি হুট করে হারিয়ে যেতে চাই না। নিশ্চয়ই, আমরাও সেটা চাই না। আপনি সবসময় কাজের মধ্যেই থাকবেন, নতুন নতুন কাজ উপহার দিবেন। এবং নতুন কাজের প্রসঙ্গে একটু আসতে চাই। শুনেছি যে নতুন 3টি সিনেমার কাজ আপনি শেষ করেছেন। যদি শুরুতে একটু নতুন একটি সিনেমার গল্পে আসতে চাই, যে বকুলের বুকে রক্ত করবি, এটা অনেক আগে শেষ হয়েছে এবং খুব সম্ভবত প্রিয়ন্তী উর্বি আছেন এই সিনেমাতে। এই সিনেমাটি নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। শুধু অপেক্ষা ডিরেক্টর আমাকে লাস্ট কদিন আগে বললেন যে 90% ডান, 10%-এর জন্য এখনো রিলিজড হচ্ছে না। সেটা ওনাকেই করতে হবে। একদম এডিটের ফাইনাল কিছু টাচ, কিছু ফাইন টিউনিং উনি করবেন, তারপরে হয়তো এটা মুক্তির আলো দেখবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কুরকাব, নূর ইমরান মিঠুর কুরকাব সিনেমাতে আপনি অভিনয় করেছেন, এবং যতটুকু জানি যে সেখানে আপনি মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন। কি কি শিখলেন তার থেকে? অনেক কিছু। সেটা জীবনবোধ থেকে শুরু করে, দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, অভিনয়ের খুব ছোট ছোট ব্যাপার, যেটা আসলে বলে বোঝানো খুব মুশকিল। আর আমরা এমন একটা জায়গায় কাজ করেছি যে আমরা ট্রলারে থাকছি, একটা ছোট্ট একটা ট্রলারের মধ্যে, একটা লঞ্চের মধ্যে আমরা থাকি সবাই প্রায় মাসখানেক। সেখান থেকে ছোট ছোট ট্রলারে নেমে আমরা হয়তো কোনো ল্যান্ডে নামি শুট করি, বা ট্রলারের উপরেই শুট করি। আমরা এত সুন্দরবনের ভেতরে বা বাইরে চলে গেছি প্রায়। একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে সুন্দরবন। আমরা যখন একটু বিরতি পাই তখন দেখি যে দিগন্ত জোড়া আকাশ, যেদিকে তাকাই পানি, বা একটা দিগন্তের কোন জুড়ে আছে হয়তো সবুজ। আমরা পূর্ণিমা পেয়েছি, আমরা সূর্যের অস্ত পেয়েছি। সেরকম অদ্ভুত মোমেন্টে এই মানুষটার সঙ্গে থাকা, আমরা হয়তো কবিতা নিয়ে কথা বলছি, আমরা হয়তো কোনো দর্শন নিয়ে কথা বলছি, উনি ওনার জীবনের ছোট ছোট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছেন, যেগুলো না একদম মনে হয় যে একটা ক্লাসের মতো, মাস্টার ক্লাসের মতো। মোশাররফ ভাইয়ের সঙ্গে আমি বারবার কাজ করতে চাই, এবং বারবার দূরে কোথাও গিয়ে কাজ করতে চাই, যাতে ওনার সঙ্গে এই একান্ত সময়টুকু পাই। সেটা আমার আকাঙ্ক্ষা থাকবে সব সময়। এবং যতটুকু শুনেছি যে কুরকাব সিনেমার গল্পের যে লেখক আছেন, উনি 17 বছর ধরে গল্পটি লিখেছেন, এটা কি সত্যি? একদম সত্যি। সাদুজ্জামান স্যার, উনি তো উপন্যাসিক এবং উনি দুর্দান্ত লেখেন। এত ভালো স্ক্রিপ্ট পাওয়াটা খুব দুষ্কর।
মোশাররফ ভাইকেও আমি ঠিক যে কথা বলতে বলতে গেছি, আমি যখন শুটিংয়ে যাচ্ছিলাম গুরকাবে, লম্বা জার্নি, এখান থেকে খুলনা থেকে মংলা, সেখান থেকে নেমে একটা লঞ্চে ওঠা এবং তারপরে রওনা দেয়া, সহশিল্পী যারা ছিলেন, আমি বারবার বলছিলাম যে এত সুন্দর স্ক্রিপ্টটা পড়ে আর কিছু ভাববার কিছু নেই, আমি চলে এসেছি। মোশাররফ ভাই একদিন পরে এলেন বা তারপর দিন রাতে এলেন, উনি এসে এক্স্যাক্টলি একই কথা বললেন যে বুঝলি এত ভালো স্ক্রিপ্ট, চলে আসলাম কাজটা করতে। তো ওনার লেখা অসাধারণ, এবং লেখাটা কেন অসাধারণ, কারণ এটা ওনার জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। উনি নিজে বাই প্রফেশন ডক্টর, তো উনি ওনার জীবনে প্রথম দিকে উনি যখন একদম তরুণ চিকিৎসক, তখন বিভিন্ন প্রান্তে বাংলাদেশের উনি গিয়েছেন, উনি পোস্টিংয়ের জন্য গিয়েছেন, কাজের জন্য গিয়েছেন, পরে আস্তে আস্তে উনি লন্ডনে চলে গেছেন। তো ওনার নিজের জীবনের অনেক কিছু পাওয়া যায় এখানে। তো এটা অন্যভাবে কানেক্ট করতে পারা যায়, কোনো না কোনোভাবে আমি রাইটারের সঙ্গে কানেক্ট করি, ওই জনপদের সঙ্গে কানেক্ট করা যায়, এবং যে প্রকৃতি, যে পরিবেশ, এবং শুধু জনপদ না, ওইখানকার মানুষের বিশ্বাস, আচার, তাদের বিভিন্ন কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস, সবকিছু একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনি এর আগেও 0 ডিগ্রি, জুন এবং শ্যামাকাব্য সিনেমায় অভিনয় করেছেন। যদি জানতে চাই আসলে যে সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে কোন ধরনের চরিত্রের তালাশ করেন আপনি সবসময়? আমি খুব তালাশ করি না, বা আমি খুব মানে নায়কোচিত কোনো চরিত্র মানে খুঁজতে চাই সেরকমও না। আমার কাছে মনে হয় যে পরিচালক বা যারা আমাকে বলছেন যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা তুমি করবে কিনা, তারা কোনো না কোনোভাবে একটা ভাবনার জায়গা থেকেই বলেন। তারপরে আমি চেষ্টা করি যে সেই চরিত্রটা নিয়ে বুঝবার চেষ্টা করি যে তার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা মিলছে কিনা, বা আমার কোনো ব্যক্তিগত তাড়না আমি অনুভব করছি কিনা চরিত্রটার প্রতি, সেখান থেকে আমি কাজ করতে নেমে যাই। মানে আমার কোনো পার্টিকুলার কোনো খোঁজে থাকা বা ভাবনায় থাকা কোনো চরিত্র নেই আসলে, কোনো কিছু আসলে ওভাবে পরিকল্পিত না। আর আমি সারপ্রাইজ খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় যে একটু পরে কি হবে, একটু পরে কোন ধরনের কাজ আমার কাছে আসবে, এটা যে আমি জানি না, এটাই তো একটা ম্যাজিক, মানে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জটা নিতে আপনি পছন্দ করেন। এবং যতটুকু শুনেছি এবং জেনেছি যে দুঃসাহস নামে আরো একটি সিনেমায় কি আপনি অভিনয় করছেন? রাইট, এটার কাজ চলছে, এবং এটা একটা দুঃসাহসী কাজ। পরিচালকের নাম হচ্ছে কৌতূহল, ও এই নামে পরিচালনা করে। কৌতূহলের কাজ দুঃসাহস, দুর্দান্ত একটা গল্প। বাগেরহাটে আমরা শুট করছি। দক্ষিণ অঞ্চলের ভাষা এবং সেই জনপদের মানুষ, তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনযাপন, এসব নিয়ে একটা সুতোর মতো করে গাঁথা একটা মালা। দুঃসাহস, খুবই দুঃসাহসী একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট নিয়ে আমি ভীষণ আশাবাদী, কারণ এত অর্গানিকলি কাজটা গড়ে উঠছে। মানে এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে 90% একদম লোকাল আর্টিস্ট, যারা বাগেরহাট বা তার আশপাশের বিভিন্ন শহরের মানুষ। তারা যে রেগুলার কাজ করেন বা এর আগে কাজ করেছেন এমন কিন্তু নয়, কিন্তু তারা এত দুর্দান্ত অ্যাক্টিং করেন, এত ভালো পারফর্মার। আমি প্রথমে গিয়ে 2 দিন আগে ওদের কাজ দেখেছি, তারপরে মনে হচ্ছে যে এদের সঙ্গে কি করে মিলিয়ে আমি তাল মিলিয়ে কাজটা করব, এবং তারপরে আমি চেষ্টা করেছি। আরো একটা লট বাকি আছে, 4 দিন 5 দিনের আরেকটা শুট হলে আশা করছি যে আমাদের এই দুঃসাহসী যাত্রার শুটিং পর্ব শেষ হবে, তারপরে পোস্ট প্রোডাকশন দেখা যাক কি হয়। এবং এই যে আপনার জীবনের গল্প শুনছি, কাজের গল্প শুনছি, দীর্ঘ 20 বছর ধরে আপনি বিনোদন জগতের সাথে যুক্ত আছেন, নানান মাধ্যমে কাজ করছেন। পেছনে ফিরে তাকালে আসলে জার্নিটা কেমন মনে হয়, কি মনে হয়? আনন্দের লাগে, আবার কিছু কিছু দিকে একটু মন খারাপ লাগে। যে ছোটবেলায় যে জার্নিটা শুরু করেছিলাম রেডিও দিয়ে, FM রেডিও, ওই সময় আসলে কেমন ছিল এখন হয়তো বলে বোঝানো যাবে না। মানে আমি যদি বলি যে ইন্টারনেটের মতো ছিল, বা ইউটিউবের মতো ছিল, বা স্ন্যাপের মতো ছিল, বা ইনস্টাগ্রামের মতো ছিল, তাহলে বোধহয় বোঝানো যাবে না। আমাদের দৈনন্দিন জীবনের সাথে একটা বড় অংশ ছিল, আমাদের জীবনের অংশ ছিল, পপ কালচারের ট্রেন্ড সেটার ছিল FM রেডিও। তো সেই FM রেডিওর কালচারটা আস্তে আস্তে চলে গেছে, বা মানুষের কাছে আর অত জনপ্রিয় নেই, সেটা একটা মন খারাপের কারণ। আর সেটা ছাড়া পুরো জার্নিতে আমার কাছে মনে হয় যে কত মানুষের সঙ্গে যোগাযোগ, কত মানুষের সঙ্গে দেখা হওয়া, জানাশোনা, এক্সপিরিয়েন্স, এটা আসলে অমূল্য। এটা কোনোভাবে কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না। সেই সময়টাকে আসলে আমরা কখনো ফিরে পাবো না, কিন্তু প্রতি মুহূর্তে আসলে মিস করি, সেটাও আমরা মিস করে থাকি। একদমই তাই। এবং আপনি তো চাকরি ছেড়ে এখন এনজিওতে কাজ করছেন, ব্যস্ত সময় তো কাটছে, এবং সেই সাথে পেশাদার অভিনেতা হিসেবে কাজ করছেন। বর্তমানে এই জীবন নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?
আমি বেশ সন্তুষ্ট সন্তুষ্ট হতে চাই আরো। আচ্ছা। সন্তুষ্টি তখনই লাগে যখন একটা কাজ মানুষ অ্যাপ্রিসিয়েট করে বা মোটামুটি ভালো হয়, খুব খারাপ না হয়, তখন তো খুব ভালো লাগে। আর আমি সোশ্যাল কমিউনিকেশনস করছি একটা দুটো এনজিওর সঙ্গে, সেটা একদমই মানে কনসালটেন্সি বেসিসে। তাছাড়া আমি পুরোটা সময় স্ক্রিপ্ট, নাটক বা ফিকশনস, সিনেমা যাই বলি এর সঙ্গে আছি, এবং ভাল লাগে, ভীষণ ভাল লাগে। নিশ্চয়ই। পঞ্চম শ্রেণীতে থাকার সময় থেকে বা পড়ার সময় থেকে তো আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, তখনই অভিনয় করতেন। থিয়েটারে। এটা একটা অবাক লাগার মতো কথা যে না তখন বুঝে। আসলে কি বুঝে বা কতটা বুঝতেন অভিনেতা হিসেবে, বা আপনি অভিনয়কে আসলে কোন উচ্চতায় নিয়ে যেতে চান বা নিজেকে কিভাবে দেখতে চান? আমি শিখতে চাই, আমি প্রতিনিয়ত শিখতে চাই। আর আমরা যে মাধ্যমে কাজ করি, অডিও ভিজুয়ালে যে শুধু আমার একার অভিনয় সেটা দিয়ে একটা প্রোডাকশন সুন্দর হয় তা কিন্তু নয়। নিশ্চয়ই। ভীষণ সুন্দর লেখনী লাগে, ডিরেকশন লাগে, সবকিছু। সহ অভিনেত্রী লাগে, সুন্দর প্রোডাকশন ডিজাইন লাগে, এডিটিং থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে হাজারটা কম্পোনেন্টস এর সঙ্গে জড়িত। সবকিছু একসঙ্গে ওয়ার্ক করলে একটা প্রোডাকশন ভালো হয়। আর তখন মনে হয় যে সকলেই ভালো করেছে। আর আমার কাছে মনে হয় যে অভিনয় এমন একটা জিনিস যে একা ভালো করা যায় না, না, সবাই মিলে ভালো Team, করতে হয়। তো যে কোনো সৃষ্টিশীল কাজের বিষয়টাই আসলে মনে হয় এরকম, সবার সেই সহযোগিতা প্রয়োজন পড়ে। এক্স্যাক্টলি। তো সেটা আমি খুব এনজয় করি যে মানে যৌথবদ্ধভাবে একটা কিছু করা, ভালো কিছুর জন্য করা, এবং সেটার একটা ফিডব্যাক, মানুষের ভালোবাসা, সেটাই তো ভীষণ প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে তার জন্যই আসলে এত ছোটাছুটি বা আমাদের এত ডেডিকেশন যাই বলি না জি। কেন। এবং আপনি তো আসলে অনেক গুণে গুণান্বিত, যেটা আমি শুরুতেও বলছিলাম, এবং আপনার আঁকা ছবি আমরা জানি যে আপনার বাড়ির দেয়ালেও আছে। ছবি আঁকা আঁকিতে আপনি কতটা নিয়মিত এখন? নিয়মিত কি চর্চার সাথে একদম থাকা নিয়মিত হয়? নয় এখনো, একদমই নিয়মিত নই, বাট আমি হতে চাই। আমি আশা সেটা করছি কি যে শুধু সময়ের জন্য? সময়ের জন্য, আর আমার জীবনযাপনেও মানুষের অনেক পরিবর্তন যায় না। প্লাস আমি যেভাবে আমার একটা স্টুডিও সেট আপ ছিল, এখন আর সেটা আচ্ছা, নাই। আচ্ছা। আমি মুভ করেছি, আগের যেভাবে থাকতাম সেভাবে থাকছি না। আমি আমি একটা ফ্যামিলির সঙ্গে থাকি, আমার কাজিনদের সঙ্গে থাকি। সো আমি আস্তে আস্তে, হয় না যে প্রত্যেক বছরের রেজুলেশন, হ্যাঁ। এই আগামী বছর থেকে হয়তো আমি আবারও ছবি আঁকি বা আরো যা যা আছে শুরু করতে চাই। নিশ্চয়ই। দেখা যাক, ম্যানিফেস্ট করছি। এবং এই সময়টাই আসলে করা দরকার, বছর Right. শেষ হতে আর খুব বেশি খুব বেশি বাকি নেই। নেই। আপনি আবৃত্তি করতেন করতাম। এবং গণশিল্পী ও উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গেও আপনি যুক্ত ছিলেন। ছোটবেলায় আজকে যদি কোনো কবিতা আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে, শোনাবেন? ছোট্ট করে দু লাইন হ্যাঁ, please. বলতে পারি। দু লাইন। আমি ওই যে এমনও দিনে তারে বলা যায়, আমি ডিসলেক্সিক, এই জন্য সবসময় দেখে বলি। আচ্ছা, নিশ্চয়ই। আজকে যে নাটকটা মুক্তি পাচ্ছে, এমনও দিনে তারে বলা যায়, সেখান থেকেই মানে যে কবিতা থেকে ইন্সপায়ার্ড আমরা, সেখান থেকে রবীন্দ্রনাথের। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ জানি নাহি আর। কি সুন্দর! থ্যাংক ইউ। আরেকটু শুনতে পারলে ভালো লাগতো। অন্য কোনো আচ্ছা, একদিন, অন্য কোনো কবিতার জন্যই আসতে চাই বারবার বিনোদন সারাদিনে। নিশ্চয়ই, আমরাও চাই। এবং গল্পে গল্পে যেমনটা শুনছিলাম যে আপনি 2005 সালে বাংলাদেশের প্রথম FM রেডিও টুডের আরজে ছিলেন, এবং সে সময় তো আপনি রাস্তায় থেকে আসলে ট্রাফিক আপডেট দিতেন, লাইভ আপডেট দিতেন। সেই সময় আসলে কাজের কোনো মজার স্মৃতি কি আজকে মনে পড়ছে? বেশ আগের কথা বলছি, তারপরে যদি একটু কোনো মজার স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা অনেক দৌড়ের উপর থাকতাম, একদম বলা যায় যাকে বলে। শুধু আউটডোর ব্রডকাস্টিং না, আমরা বাজারের দরদাম থেকে শুরু করে, রাস্তার ট্রাফিকের কি অবস্থা থেকে শুরু করে, কোথায় কোন ইনসিডেন্ট ঘটছে, এখন আমরা যেরকম রিপোর্টিং দেখি, তখন তো আসলে ওরকম হ্যাঁ অভিভ্যান বা ওরকম কিছু ছিল না আসলে। তখন রেডিও থেকেই আমরা খুব সহজে করতে পারতাম। কোনো দুর্ঘটনা হোক বা কোনো আনন্দের ঘটনা হোক না কেন, সেখানে উপস্থিত থাকা, সেটা মানুষের সঙ্গে কমিউনিকেট করা, রেডিওতে সরাসরি সেটা ব্রডকাস্ট করতে পারা, সেটা ভীষণ ভীষণ আনন্দের ছিল। আমি এবং আমার একটা কলিগ জয় ভাই ছিলেন, তো আমরা মনে আছে যে আমরা সময় মেলাতে গিয়ে আমরা দৌড়াতাম, আমরা যে ঠিক এতটাই আপডেট দিতে হবে আরেকটা পয়েন্টে। তো আমরা রাস্তায় জ্যাম বা এরকম কিছু, আমরা লিটারালি ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে ফুটপাথ দিয়ে আমরা দৌড়াতে দৌড়াতে হাঁপাতে বলতাম যে 30 সেকেন্ড পরে দাও, 30 সেকেন্ড পরে দাও, আগে একটু দম নিয়ে নিই।
এরকম অনেক কিছু হতো আমাদের। আজকে যদি একটু রিকল করতে চাই যে কিভাবে ট্রাফিক আপডেট দিতেন, আমরা যারা মিস করেছি তারা একটু আজকে শুনতে চাই। খুবই ক্যাজুয়ালি বলতাম যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাছরাঙা টেলিভিশনের সামনে, ঠিক এই মুহূর্তে গাড়ি আসছে এয়ারপোর্টের দিক থেকে, অনেক চাপ দেখা যাচ্ছে। বর্ণী 27 নম্বর থেকে যে রাস্তাটি বের হয়েছে সেখানে চাপ এই মুহূর্তে একটু কম আছে, এই রাস্তাটা আপনারা নিতে পারেন। আর কাকলি থেকে যে রাস্তাটি গেছে এয়ারপোর্টের দিকে সেটা এখন বেশ ফাঁকা, তো কেউ যদি যেতে চান এয়ারপোর্টে যেতে পারেন। ওয়াও, একদম খুব স্পন্টেনিয়াস ইনফর্মালি ছিল। আমরা এভাবে বলতাম, আমরা বলেই যেতাম এভাবে নানা রকম খোঁজ খবর। এবং আপনার সম্পর্কে আরো একটা নতুন তথ্য আমি জেনেছি, এটা হয়তো সেটা? অনেকেই জানে কিন্তু আমি জানতাম না, যে আপনি একজন ট্যাটু আর্টিস্টও ছিলেন। আচ্ছা, ম্যানহাটন সিটি থেকে নাকি আপনি প্রশিক্ষণও নিয়েছিলেন? হ্যাঁ, আমি কিছুদিন প্রশিক্ষণ নিয়েছিলাম এবং যার কাছে প্রশিক্ষণ নিচ্ছিলাম উনি আবার আমাকেও একটা করে দিয়েছিলেন। প্রশিক্ষণ নিয়ে যন্ত্রপাতি কিনে করতামও বেশ কিছুদিন। এখন এই মুহূর্তে আর করা হয় না, সময়টা পাচ্ছি না। যদি এভাবে একটু জানতে চাই যে আজ পর্যন্ত আসলে আপনার হাতে মোট কতজনকে ট্যাটু করা হয়েছে বা দেয়া হয়েছে? 30-40 পিপল, 30-40 জন। অনেক। এবং জীবনে আপনি এত কিছু এখনই করে ফেলেছেন, আর কি করতে চান যেটা আসলে করা হয়নি এখনো? অভিনয়টা ঠিক করে করতে চাই, শিখতে চাই, অভিনয় আরো শিখতে চাই। আমার কাছে মনে হয় যে অভিনয় এমন একটা শিল্প যেটা প্রত্যেক দিন শিখলেও বোধহয় শেষ হবে না শেখা। এবং নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে উপলব্ধি করা, বিভিন্ন ব্যাপার থেকে শুরু করে একটু একটু করে নানা বিষয়ে জ্ঞান অর্জন করবার চেষ্টা করা এবং আশপাশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে একটু একটু করে ইভলভ করতে পারা, এই জার্নির আসলে কোনো শেষ নাই, সেটা করতে চাই সত্যি। এবং আপনি এই জীবন দর্শনেই বেঁচে থাকুন সেই প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ ডাকবার জন্য, বিনোদন সারাদিনকে ধন্যবাদ ডাকবার জন্য। খুব নিজের মনে হয় স্টুডিওটা আসলে। এবং দর্শকদেরকে বলতে চাই, যারা আমার কাজ দেখছেন বা পারফেক্ট ওয়াইফ দেখেছেন, কেমন লাগলো জানাবেন। এবং আজকে ক্যাপিটাল ড্রামাতে মুক্তি পাচ্ছে এমনও দিনে তারে বলা যায়, সেটি দেখবেন, কেমন লাগলো জানাবেন, ভালোবাসায় রাখবেন, দোয়ায় রাখবেন। ধন্যবাদ।